3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু দুই দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমানত ঋণে সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে ৭৫% ব্যাংক। স্প্রেড নির্ধারণে অনিয়ন্ত্রিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের সাফাই, সুদ হার বাড়লে বাড়বে ব্যয়। সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। সিলেটের ৪টি গ্যাস ক্ষেত্রে রয়েছে ১০ বছরের মজুদ, ফুরানোর আগেই অনুসন্ধানের তাগিদ। দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি কেন্দ্রীয় মসজিদে হবে প্রথম জানাজা। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধীদের বিশাল বিক্ষোভ, ১ লাখেরও বেশি মানুষের ঢল। অভিবাসীদের মর্যাদার দাবিতে পাল্টা মিছিল। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও র্যালি। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ২ দিনের নাটকীয়তা শেষে মিলল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল। জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবির প্যানেলের মাজহারুল ইসলাম। এজিএস পদে শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান এবং আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। ৩৩ বছর পর ছাত্র সংসদ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে কিছু বিচ্যুতি হলেও অনিয়ম কারচুপি হয়নি দাবি করে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ ৪৮ ঘন্টা নাটকীয়তা শেষে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। আমরা ১ মিনিট নীরবতা পালন করছি এই মুহূর্তে। প্রথমে দায়িত্বরত অবস্থায় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপরে প্রায় ২ ঘন্টা ধরে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ব্যবস্থাপনাগত ত্রুটি এবং দেরিতে ফল ঘোষণা করায় ক্ষমা চায় নির্বাচন কমিশন। ৩৩ বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন করতে যেয়ে, হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জেনারেল সেক্রেটারি বিভিন্ন হলে রিটার্নিং কর্মকর্তা হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। উচ্ছ্বাসের সঙ্গে সেই ফলাফল গ্রহণ করেন ২১টি হলের শিক্ষার্থীরা। সভাপতি পদে সর্বোচ্চ ৩৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু আসে সেই মাহেন্দ্রক্ষণ। জাকসু কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। ভিপি এবং জিএস পদে বিজয়ীদের নাম ঘোষণার পর সিনেট ভবনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। ভিপি সহ ৩ পদে স্বতন্ত্র, ২টি পদে বৈষম্য বিরোধী সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং জিএস এজিএস সহ ২০টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ব্যবস্থাপনার ত্রুটি থাকার পরেও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। এদিকে নতুন জিএস মাজহারুল ইসলাম বলেন, শিবিরের বিপক্ষে ঘৃণার চর্চা হয়েছে, অথচ কাজের মাধ্যমে মন জয় করে নিয়েছে শিবির। শিক্ষার্থীদের ভোটকে আমানত উল্লেখ করে তা রক্ষার কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। কোনো প্রকার ক্রিটিসিজম, যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো।
আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে, আধিপত্যবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়ে ১২ দিনের নির্বাচন প্রচারণা শেষে একদিন ভোটাধিকার প্রয়োগ করার পর দীর্ঘ ৩ দিন ভোট গণনার পর বেরিয়ে এসেছে সেই সাফল্য, যে সাফল্য থেকে জাকসু তাদের প্রতিনিধিত্ব পেয়েছে ভিপি এবং জিএস সহ ২৫ জন তাদের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য নেতা। বলতে চাই, আপনারা এখন যে হলটি দেখছেন সেই হলটি হচ্ছে আলবেরুনি হল। দীর্ঘ ৩৩ বছর পূর্বে যেখান থেকে হারিয়েছিলেন জাকসু তার নেতৃত্ব, ঠিক সেই হলটিতেই আবার ফিরে এসেছে সেই নেতৃত্ব। অর্থাৎ ৩৩ বছর আগে যিনি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন, তিনি থাকতেন এই আলবেরুনি হলে। আর ৩৩ বছর পর যে নির্বাচিত হলেন জিতু, সেই জিতু এখন বর্তমানে এই আলবেরুনি হলে বর্তমানে ঘুমাচ্ছেন। তো বলে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ফলাফল এসেছে সে ফলাফলে মূলত জিতু ভিপি এবং মাজারুল ইসলাম ছাত্র শিবিরের তিনি এজিএস নির্বাচিত হয়েছেন। জিতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূলত ভিপি নির্বাচিত হয়েছেন এবং সেই দিক থেকে কিন্তু আজকে বর্ণাঢ্য অনুষ্ঠান থাকার কথা ছিল, কিন্তু আকাশ মেঘলা এবং একই সাথে তাদের একজন শিক্ষিকার মৃত্যু হয়। তারা এখনো পর্যন্ত কি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেননি বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত আমরা আরও সকালে এসেছি, দেখেছি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে শুনশান নীরবতা, রাস্তাগুলো ফাঁকা। একই সাথে আমরা হলগুলোতে দেখেছি যে শিক্ষার্থীরা ঘুমাচ্ছে এবং হলে তেমন কোনো উল্লাস নেই বা কেউ এখন ঘুম থেকে উঠেনি বিধায় আমরা কাউকে দেখতে পাইনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা ছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে আনন্দ উপভোগ করেছেন, যার ফলে এইখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন বা যারা হলের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা হয়তোবা দুপুরের আগে ঘুম থেকে উঠবেন না, দুপুরের পরেই মূলত বলা সম্ভব হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হবে। তো এই ছিল নির্বাচন পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ উৎসবের বিষয় নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালটের নম্বর নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। শনিবার রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে সভা শেষে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জানায়, রোববার বিকেলে সিনেট ভবনে হবে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান। এছাড়া 9টি একাডেমিক ভবনের প্রতিটিতে 2টি হলের শিক্ষার্থীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়। আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা বিকল্প প্রত্যয়নপত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে। এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশন রোববার সিদ্ধান্ত নেবে। পাশাপাশি একই দিন নির্বাচনের নানা বিষয় নিয়ে ক্যাম্পাসের নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা পদের এগনেস্টে আমাদের লটারি হবে এবং লটারির মাধ্যমেই ব্যালট নাম্বার নির্ধারিত হবে। রাকসু এবং সিনেটের যারা প্রার্থী আছে তাদেরকে আমরা আহ্বান করছি, আগামীকালকে বিকেল 3টায় সিনেট ভবনে তারা আসবে এবং প্রত্যেকটা পদের এগনেস্টে আলাদা আলাদা লটারি হবে এবং ব্যালট নাম্বার নির্ধারিত হবে। অন্য প্রসঙ্গ, একদিকে আমানত সংগ্রহে তোড়জোড়, অন্যদিকে ঋণের বিপরীতে আকাশচুম্বী সুদহার। টাকা বেচা কেনার এই ব্যাংকিংয়ে আমানত ঋণের সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে ৭৫% ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা পড়ছে বলে মত ব্যবসায়ীদের। যদিও দেশীয় ব্যাংকগুলো নিয়ে সাফাই গাইছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারে ক্যাপ দিতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ সুদ নেয় এবং আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয় তার পার্থক্যই হলো স্প্রেড। এটি ব্যাংকের মুনাফার অন্যতম প্রধান উৎস। সর্বোচ্চ 4% স্প্রেড আন্তর্জাতিকভাবে মানসম্মত হলেও বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকেই এই চিত্র 5%-এর উপরে।
অর্থনীতিবিদরা মনে করেন ব্যাংকের সুদহার বাড়লে ব্যয়ও বাড়বে সর্বত্র। বিশাল একটা গ্যাপ, এটা করে হয় কি এই যে আমাদের বিনিয়োগ কিন্তু কমে গেছে, বিশেষ করে কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বেড়ে গেছে। এই দিকটা আমার মনে হয় যে রিভিজিট করা উচিত। ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাংকগুলোর আগ্রাসী নীতি কোনোভাবেই ব্যবসা বান্ধব নয় বলছেন ব্যবসায়ীরা। আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেই কমানোর জায়গায় প্রতিনিয়ত এটা বাড়ছে, সবাই চার্জ বাড়াচ্ছে। ইন্টারেস্ট রেট তো এখন যে পর্যায়ে আছে, এটা এই ধরেন 13% 14% ইন্টারেস্ট দিয়ে তো আর ইন্ডাস্ট্রি করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জুনের তথ্য, বিদেশি, সরকারি ও বেসরকারি এই 3 শ্রেণীর 57টি ব্যাংকের মধ্যে 46টি প্রতিষ্ঠানের স্প্রেড 5% উপরে। এর মধ্যে বিদেশি 9টি ব্যাংকেই 5 থেকে প্রায় 14%, সরকারি ব্যাংকে 6টির মধ্যে 5টি 5% উপরে এবং বেসরকারি ব্যাংকের মধ্যে 32টির স্প্রেডই অতিরিক্ত। স্প্রেড নির্ধারণে প্রায় 75% ব্যাংক অনিয়ন্ত্রিত হলেও দেশীয় ব্যাংকের সাফাই গাইছে খোদ কেন্দ্রীয় ব্যাংক। 4%-এর বেশি যদি গ্যাপ হয় তাদেরকে আমরা প্রশ্ন করি যে কেন তোমার 4%-এর বেশি হলো। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই গ্যাপটা বেশি হয় বিদেশি ব্যাংকের ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সুদের হারের সীমা নির্ধারণ করতে হবে সরকারকেই। ইন্টারেস্ট রেটের উপরে কোনো ক্যাপ নাই এখন। এটা কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রির জন্য এটা ঠিক না। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আসে নাই যে মার্কেট উইল ডিসাইড। দিস ইজ নট ফুললি মার্কেট ইকোনমি। এটা যারা বলে ওনারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছে। 2023 সালের মার্চে ব্যাংক খাতে গড় স্প্রেড ছিল 2.96%, যা চলতি বছরের জুন শেষে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 5.82%। এতে ব্যাংকগুলো লাভের অঙ্ক বেশি গুনলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহক, মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21%-এর মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কি কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 বছরের রিজার্ভ হাতে নিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনঃখনন করে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে। রশিদপুর 3 নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক
80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুটের চেয়ে 8.5 কোটি ঘনফুট গ্যাস বেশি গ্যাস সরবরাহে আশাবাদী কোম্পানি। তবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে নতুন জায়গায় অনুসন্ধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এই প্রজ্বলন গ্যাস প্রাপ্তির সুসংবাদের বার্তা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 5 সেপ্টেম্বর প্রায় বন্ধ হওয়া রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ পুনঃখনন করে গ্যাসের সন্ধান পায়। 2025 সালের মধ্যে 3টি কোম্পানিকে 50টি কূপ খনন ও পুনঃখননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 8টি কূপ খনন ও 8টি পুনঃখননের দায়িত্ব পায়। ইতিমধ্যে অধিকাংশ কূপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবশেষ রশিদপুর 3 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে আজকালের মধ্যে সরবরাহ হতে যাচ্ছে। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আমরা 8 মিলিয়ন হারে গ্যাস পরীক্ষণ করেছি। ওয়েলটাকে পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং দিয়ে স্ট্রিং স্থাপন করতে হয় ওখানে, তো সেই পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং স্থাপনের কাজই চলমান আছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। 2026 সালের মধ্যে দৈনিক আরও 8.5 কোটি ঘনফুট গ্যাস এর সঙ্গে যুক্ত করার ব্যাপারে আশাবাদী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট 10 নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পর এর পাশেই আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 70 থেকে 75 মিলিয়ন আরও অ্যাডিশনাল গ্যাস যুক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমাদের আগামী 26-এর মধ্যে এই জিনিসটা মানে এই গ্যাসটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় সিলেট বিভাগের 4টি গ্যাস ক্ষেত্র হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে মজুদ আছে 4 TCF বা 4 লাখ কোটি ঘনফুট গ্যাস, যা আগামী 9 থেকে 10 বছর। বিশেষজ্ঞদের মতে যশোর এলাকার হিং জোনে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের যে হিং জোনটা আছে, বলবো যে এই জোনটা সার্ভে করে আপনারা সার্ভে করেন, যেহেতু ইন্ডিয়াতে পেয়েছে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা আছে। 2028 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে 69টি কূপ খনন এবং 31টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ফরিদপুর 4 আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার সজল। ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগীয় হামিদ্দি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদেই কিন্তু আজও উত্তাল ফরিদপুরের ভাঙ্গা। সকাল থেকেই ঠিক সকাল 6টা থেকেই কিন্তু ফরিদপুরে নেমে এই ফরিদপুরের ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কিন্তু হাজারো মানুষ এই রাস্তায় নেমেছে এবং তাদের একটাই দাবি যে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার যে আলগী এবং হামিদ্দি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা পুনর্বহাল না করা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। এবং এই সকাল 6টা থেকেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে, টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই অবস্থান করছে এবং তাদের দাবি হচ্ছে যে তারা এই যে হামিদ্দি এবং আলগী ইউনিয়ন ফরিদপুর 2 আসন থেকে পুনরায় আবার ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আর একটু জানিয়ে রাখি যে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার এই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক এবং পাশাপাশি ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করে কিন্তু এই স্থানীয় জনতা একই দাবিতে। পরবর্তীতে শুক্র শনি 2 দিন কিন্তু বিরতি দিয়ে আবার এই রবিবার সকাল ঠিক 6টা থেকে কিন্তু শুরু হয়েছে এই অবরোধ কর্মসূচি এবং এটি কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আগামী আজ থেকে 3 দিন অর্থাৎ রবি, সোম, মঙ্গল এই 3 দিন কিন্তু প্রথম পর্যায়ে তারা স্থানীয় জনতা
আমাদের জানিয়েছেন যে প্রথম পর্যায়ে 3 দিন চলবে, পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। তাদের একটাই দাবি যে এই যে 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর দুইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই 2টি ইউনিয়ন পুনরায় ফরিদপুর 4 আসনে ফেরত না আনা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন মহাসড়ক এবং রেলপথ সহ বিভিন্ন নানা কর্মসূচি দিয়ে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। তবে তারা কিন্তু এই দাবি এই যে নতুন এই যে হামিদী এবং আলগী ইউনিয়ন এই দুটি পুনরায় অন্তর্ভুক্ত করে ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা না হলে কিন্তু এই আন্দোলন এই স্থানীয় জনতা কিন্তু চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এদিকে এই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঠিক হেডকোয়ার্টার ভাঙ্গায় সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এখন এই যে এই ফরিদপুর 4 আসনের এই যে 2টি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন পুনরায় ফেরত দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত কিন্তু রাজপথে রয়েছে হাজারো মানুষ এবং তাদের একটাই দাবি যে এই 2টি ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে অবস্থান করবে। এই ছিল ফরিদপুরে মহাসড়কের সর্বশেষ। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার সজল। সকালের সময় আরও থাকছে কক্সবাজারের বাঁকখালী নদী তীরে বিশাল ময়লার ভাগাড়, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে 70 একর জমি উদ্ধার হলেও এখনও রয়ে গেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে চলে গেলেন দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। শনিবার রাত 10:15 মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বরেণ্য এই শিল্পীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। বাংলা লোকসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী লালন সাধনের অঙ্গনে এক উজ্জ্বল তারকা ফরিদা পারভীন। শ্রোতাদের ভালোবাসাকে পুঁজি করে গানে গানে তিনি পেরিয়েছিলেন 5 দশকেরও বেশি পথ। তার হঠাৎ চলে যাওয়া যেন বাংলা গানের এক প্রিয় কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। সপ্তাহখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে সকল চেষ্টাকে ব্যর্থ করে পরপারে পাড়ি জমালেন এই গুণী শিল্পী। পরিবার জানায় রোববার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর হবে প্রথম জানাজা। পরে বাবা মায়ের কবরে শায়িত হবার ইচ্ছা পূরণে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। আমার শেষ ইচ্ছা বলতে শুধু আম্মা, যেহেতু ওই সময় তার শরীর অনেকটাই খারাপ ছিল, উনি নানা নানির কবরে শায়িত হবেন এই ইচ্ছাটাই বারবার বলেছেন। 10:30 থেকে 11:30 পর্যন্ত শহীদ মিনার, 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আমরা কুষ্টিয়াতে রওনা হব। আশা করছি মাগরিবের আগেই আমরা কুষ্টিয়াতে পৌঁছাবো এবং ওই সময় ওনার একটা জানাজা হবে। প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেটা দিলে আমি খুব খুশি হই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ছিল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা। তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গন এবং ভক্তদের মাঝে নেমে আসে শোকের ছায়া। লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। চলে যাওয়াটা অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি সঙ্গীত অঙ্গনে। এইটা কতটুকু যে আবার শুদ্ধ শিক্ষা চর্চা হবে আমরা জানি না। অবদান সম্পর্কে হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব হবে না। তার একটাই ধ্যান জ্ঞান ছিল শেষের দিকে বাচ্চারা লালনটাকে নিয়ে এগিয়ে যাক। এদিকে বিখ্যাত এই লালন সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক ও শিল্পী সংগঠন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাঁকখালী নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন। এরই মধ্যে বাধা বিপত্তির মধ্যেও উচ্ছেদ কার্যক্রম চালিয়ে উদ্ধার হয়েছে নদীর 70 একর জমি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 400 অবৈধ স্থাপনা। কিন্তু নদীর পাড়ে কয়েক একর জমিতে পৌরসভার জমানো ময়লার পাহাড় এখনও সরানো হয়নি।
মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের প্রাণ বাঁকখালী নদীর তীরে বিশাল আকার ময়লার পাহাড়। দীর্ঘদিন ধরে শহরের সব ময়লা আবর্জনা ফেলে বৈদ্যুতিক খুঁটির উচ্চতাও ছাড়িয়ে গেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের নাবিশ্বাস উঠেছে নদীপাড়ের বাসিন্দাদের, বাড়ছে পরিবেশ দূষণ। অথচ নদী দখলদার উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থানে গেলেও আবর্জনার স্তূপ থেকেই যাচ্ছে। নদীপাড়ের কয়েক একর জমির উপর গড়ে উঠেছে এই ভাগাড়। স্থানীয়রা বলছেন, উচ্ছেদে যতটা উদ্বেগ প্রশাসনের, আবর্জনা সরাতে ততটাই উদাসীন কর্তৃপক্ষ। পানির স্রোতধারা ছিল, পরবর্তীতে এটা ভরাট হওয়ার পরে যখন একটি বিস্তীর্ণ এলাকা সৃষ্টি হয় তখন এই পৌরসভার সব ময়লা এখানে এসে স্তূপে পরিণত করে। পরিবেশ দূষণ করতেছে, এটাও নদীর জায়গায়, এটাও উচ্ছেদ করার দরকার ছিল। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদের সাথে সাথে একটা পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি হোক এবং ময়লার ভাগাড়টাও যাতে তারা এটা কোনো প্রক্রিয়াগতভাবে কি করা যায় এটা যাতে একটা সিদ্ধান্ত নেয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দখলমুক্ত হওয়া জায়গা দ্রুত খনন করা প্রয়োজন, না হলে আবারও দখলের আশঙ্কা রয়েছে। প্রথমে এখানে প্যারাবন সৃষ্টি করতে হবে, এরপরে পানির সংযোগস্থল সৃষ্টি করতে হবে, অর্থাৎ নদীর যে প্রাকৃতিক প্রাণ প্রবাহ ওই রকম একটি ধারা এখানে তৈরি করতে হবে। এখানে একতলা ভবন ভেঙে আপনি 5 তলা করবেন, 10 তলা করবেন, এখানে সরকারি কর্মকর্তাদের আবাসস্থল যে কি বলে কটেজ করবেন, এটা আমরা কক্সবাজারবাসী এটা মানতে রাজি না। তবে শীঘ্রই ভাগাড় অপসারণের আশ্বাস বিআইডব্লিউটি এর। ময়লা ভাগাড় ব্যাপারেও আমি বলছি, এটাও উপযুক্ত স্থানে সরায় নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই পৌর প্রশাসক মহোদয়কে বলেছি। তিনিও জানাইছেন যে এটা একটা প্রক্রিয়ায় আছে। 2 পার দিয়ে ওয়াকওয়ে নির্মাণ, ইকো পার্ক নির্মাণ, এই সমস্ত পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে ভাবছে। হাইকোর্টের নির্দেশে চলতি মাসে বাঁকখালী নদী দখলমুক্ত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এখন পর্যন্ত 5 দিনের অভিযানে প্রায় 70 একর জমি উদ্ধারের পাশাপাশি প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢিমে তালে চলছে সুনামগঞ্জের নলজোর নদীর ওপর আর্চ সেতুর কাজ। এতে হয়রানি আর দুর্ভোগের শিকার জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ, গোয়ালাবাজার উপজেলার কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির অবহেলায় শেষ হচ্ছে না সেতুর কাজ। যদিও অভিযোগ অস্বীকার করেছে এলজিইডি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কখনো পানি বৃদ্ধি, কখনো পুরাতন সেতু ভাঙা, আবার কখনো বিদ্যুতের খুঁটি অপসারণ, এমন নানা অজুহাতে 3 বছরেও শেষ হয়নি আর্চ সেতুর কাজ। 2022 সালে নলজোর নদীর উপর শুরু হয় রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন লাইটিং সহ পিলারবিহীন আর্চ সেতুর নির্মাণ কাজ। প্রকল্পের ঠিকাদারি পায় কিশোরগঞ্জের প্রভাবশালী মেসার্স ভাটি বাংলা এন্টারপ্রাইজ। শুধু সেতুর পশ্চিম ও পূর্ব পাড়ের সাব স্ট্রাকচারের কাজ শেষ করতেই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়। এরপর 2 দফায় মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিকল্প বাঁশের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই তাদের। অনেকদিন ধরে ওটা কাজ চালাইয়াও স্যার, কিন্তু তারা শেষ আর না। তারা বারবার সময় নিচ্ছে এবং 2-3 করে মানুষদের দিয়ে কাজ করায়। এই বাঁশের ব্রিজ রিক্সের মধ্যে আমরা যাই, আমরা বড় কষ্ট করলাম। এলজিইডি বলছে চলতি বছর সেতু চালু করা সম্ভব হবে। বিভিন্ন কারণে উপযুক্ত সময় কাজ করতে পারে না, কারণ সুনামগঞ্জ জেলা একটু বন্যাপ্রবণ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ইতিপূর্বে 2বার টাইম এক্সটেনশন করা হয়েছে। এই ব্রিজটা আমরা আশা করতেছি আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে। 60 মিটার দীর্ঘ ও 11.5 মিটার প্রস্থের পিলারবিহীন নলজার আর্চ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 13.45 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। সকালের সময় আরও থাকছে। 138 বছরেও বাস টার্মিনাল নির্মাণ হয়নি মৌলভীবাজারে। পার্কিং, রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হয় সড়কেই। প্রধান সড়কগুলোতে বাড়ছে জট, ভোগান্তিতে পৌরবাসী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ে প্রাণী সম্পদ কর্মকর্তার গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। শনিবার রাতে জেলা হাউসে উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রান্তিক খামারিরা অভিযোগ তোলেন, সরকারি ওষুধ তাদের জন্য আসলেও সবাইকে দেয়া হয় না। এমনকি কর্মকর্তাদের সঙ্গে ওষুধ কোম্পানির যোগসাজশের অভিযোগ তোলেন তারা।
সে প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস সার্কিট হাউস চত্বরে রাখা বালিয়াডাঙ্গি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মৌসুমী আক্তারের গাড়ির তল্লাশি করা হয়। এ সময় খামারিদের জন্য রাখা বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে সেই গাড়ির ড্রাইভারকে আটক করা হয়। এ ঘটনায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভাঙা হয়নি ভবন। ঝুঁকি নিয়ে শেরপুর শহরের বাগরাকশা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করছে শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মেলেনি সমাধান। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। ছাদ ও দেয়ালে ফাটল, অনেক স্থানে বেরিয়ে আছে রড, খসে পড়ছে পলেস্তারা। এমন অবকাঠামোতেই চলছে পাঠদান। ঝুঁকিপূর্ণ হওয়ায় 2019 সালে শেরপুর শহরের বাগরাখসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ বিকল্প ব্যবস্থা না করায় ওই ভবনেই ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে কোমলমতিরা। চলতি বছরের মে মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলেও মেলেনি সমাধান। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। স্কুল কোন সময় ভেঙে পড়ে এটা লাগে বই আমরা সারাদিন কাটাই। 3 তারার উপর হাঁটলে ওখান থেকে ওয়াল ভেঙে ভেঙে পড়ে। আমাদের লাগে অনেক সুন্দর একটি স্কুল যেখানে আমরা সুন্দর মতো পড়াশোনা করতে পারি আর খেলতে পারি। এই স্কুলে প্রতিদিন আসি, বাচ্চাদের নিয়ে অনেক ভয়ে থাকি। বাচ্চার নিরাপত্তা যেখানে না থাকে তাহলে আমরা কিভাবে পড়াশোনা করাবো? অভিভাবকরা অনেক ভয় পায় বিদায় স্কুলে আসতে দিতে চায় না। এদের যদি কিছু হয় এদের গার্জিয়ানকে আমরা জবাব দিতে পারবো না। আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন পড়ে যায় মাথার উপরে, কখন কোন বিপদ আসে। আর তাছাড়া এটা নিয়ে গার্জেনরাও ভয় পাইতেছে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। খুব দ্রুতই হয়তোবা এই স্কুলটাকে অন্যত্র আমরা শিফট করে নিয়ে এখানে যাতে নতুন ভবন হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরামর্শ অনুযায়ী আমরা একটা বিল্ডিং আনার চেষ্টা করব। পাশাপাশি এই কার্যক্রমটাকে আমরা অন্যত্র শিফট করে দেব। বাগরাখসা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 108 জন, আর শিক্ষক রয়েছেন 6 জন। সময় সংবাদ, শেরপুর। পৌরসভা গঠনের 138 বছরেও বাস টার্মিনাল নির্মাণ হয়নি মৌলভীবাজারে। বাস পার্কিং, রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হয় সড়কেই। এছাড়া পণ্যবাহী ও 3 চাকার যানবাহনও পার্কিং করা হচ্ছে একই সড়কে। এতে ভোগান্তিতে আছেন পৌরবাসী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই টার্মিনাল নির্মাণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের একাংশ দখল করে পার্কিং করা হয়েছে ট্রাক সহ অন্যান্য যানবাহন। আবার বাসে যাত্রী ওঠানামা করানো হচ্ছে সড়কেই। 1887 সালে গঠন করা হয় মৌলভীবাজার পৌরসভা। এরপর নগরায়নের সঙ্গে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অথচ এখন পর্যন্ত কোনো বাস টার্মিনাল না থাকায় পার্কিং, রক্ষণাবেক্ষণ ও যাত্রী পরিষেবার কাজ হয় সড়কেই। এছাড়া পণ্যবাহী ও 3 চাকার যানবাহনও পার্কিং করা হচ্ছে একই সড়কে। এ কারণে প্রায় জটলা তৈরি হচ্ছে শহরের প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে আছেন পৌরবাসী। এদিকে একটা গাড়ি আসে, এদিকে একটা গাড়ি আসে, দাঁড়াতে আমাদের খুবই সমস্যা হয়। রাস্তাঘাটে গাড়ি দাঁড়ানোর সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়। চলাফেরা আটতে বইতে সব সময় একটা গেঞ্জাম। দীর্ঘ সময় রাস্তার মধ্যে খাড়া হয়ে থাকা লাগে। এটা যদি টাইম মেনটেন করে একটা বাস স্ট্যান্ড থাকা হয় তাইলে যাত্রীও নিরাপদ থাকতে পারবো। একদম কাছে আছে যাতে একটা সব বাস গাড়িগুলা যাতে একটা স্ট্যান্ডে থাকতে পারে। জরুরি রুগী নেওয়ার ক্ষেত্রেও দেখা যায় অসুবিধার সৃষ্টি হয় এবং স্কুল সময়ে দেখা গেছে যে স্কুলের বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যাওয়া বা আসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। শহরের ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে শীঘ্রই বাস টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন শ্রমিক নেতাদেরও। টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে যাব, টার্মিনাল থেকে গাড়ি আবার টার্মিনালে গাড়ি রাখবো। আমরা একটা প্রাণের দাবি, আমরা যত তাড়াতাড়ি পারা যায় একটা টার্মিনাল ব্যবস্থা করে দিয়ে দিত। আর সব পক্ষের সঙ্গে আলোচনা করে শীঘ্রই টার্মিনাল নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সবার সাথে একসাথে বসে তারপর আমাদের যারা ডুয়েলার্স রয়েছে, যারা অধিবাসী রয়েছে বা এখানে যারা বসবাসকারী রয়েছে তাদের সাথে বসে আমরা যেখানে সুবিধাজনক হয় সেই বিষয়টি আমরা যথাযথ পরিকল্পনার মাধ্যমে খুব সুন্দর করে ইনশাআল্লাহ সমাধান করব। 10.6 বর্গ কিলোমিটার আয়তনের মৌলভীবাজার শহর থেকে প্রতিদিন 70
70 থেকে 80টি দূরপাল্লার বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। এছাড়া জেলার অভ্যন্তরে চলাচল করে আরও 4 শতাধিক বাস, মিনি বাস। পাশাপাশি রয়েছে প্রায় 30,000 বৈধ অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। আর প্রতিদিন ট্রাক চলাচল করে 1000-এরও বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 62, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 52, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94। রাজশাহী বিভাগে বায়ুমান 86, যা সন্তোষজনক, আর্দ্রতা 89। সিলেট বিভাগে বায়ুর মান 28, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 97%। খুলনা বিভাগের বায়ুমান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 90। রংপুর বিভাগের বায়ুমান 77, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 68, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 28, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 86। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে বানানো লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে সম্ভাবনা তৈরি হলেও নানা সংকটে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ আর চাহিদা বাড়ানোই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষি বিভাগ বলছে এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় আখ। এখানকার কৃষক এসব আখ থেকে হাতেই তৈরি করেন লাল চিনি। প্রায় 2500 কৃষক আমন ধান কাটার পর পৌষ, মাঘ, ফাল্গুন মাসে আখ থেকে লাল চিনি তৈরির কাজে যুক্ত হন। সম্প্রতি ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে কৃষকরা বলছেন উন্নত জাত, ন্যায্য দাম ও প্রণোদনা না পাওয়া সহ নানা সংকটে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। আমরা যে পরিমাণে কষ্ট করে আদতে চিনি উৎপাদন করি, এই পরিমাণে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। 4 টাকা আমরা 4000 টাকা বেতন দিন রাখবো, চিনি মত কোন 4 মণ মারা বাইন। সরকার যদি কোনো ঋণের ব্যবস্থা করে দিত, তাও তো মনে করেন যে আমরা ভালো বীজ দিত, আমরা আগ্রহ হইতাম। লাল চিনিকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। আমার বাপ দাদার ব্যবসা করে গেছে, ইদানিং আমিও আছি, আমার ভাই আছে, আরেকজন, দুইজন মিলে ব্যবসা করতেছি। পিওর চিনিটাই বিক্রি করি সাধারণত। বিদেশ রপ্তানি হতো, তাহলে আমরা কৃষককেও ভালো দাম দিতে পারতাম। কৃষি বিভাগ বলছে সংকট নিরসন সহ বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে কাজ চলছে। উন্নত জাত এবং অতিরিক্ত বিনামূল্যে যদি কোনো সার সরবরাহ করা যায়, তাহলে কৃষকদের উৎপাদন খরচটা কমে যাবে। সেক্ষেত্রে তারা আরেকটু লাভের আশা দেখবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আখ চাষ হয় 650 হেক্টর জমিতে, যেখান থেকে লাল চিনি তৈরি হয় 1,30,000 মণ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আর এবার আখ রোপণ করা হয়েছে 750 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের প্রতিবেদনে। সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী নেতা টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাবে ইউনাইটেড দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় বর্ণবাদ বিরোধীর ব্যানারে পাল্টা আরেকটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এর বেশি মানুষ। তাদের কণ্ঠে স্লোগান, বর্ণবাদ নিপাত যাক, অভিবাসীদের মর্যাদা চাই।
মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে সমাবেশে পৌঁছাতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে। মিছিলে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। আয়োজক টমি রবিনসন একে বলেন বাক স্বাধীনতার উৎসব। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফেসিস্ট মিছিলও হয় কিছু কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। কমিউনিটি নেতারা বলেন, ব্রিটেনে বর্ণবাদের কোনো স্থান নেই, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা in solidarity the whole of Tower Hamlets আমরা বাড়াইমু, প্রতিবাদ করমু, আমরা স্ট্যান্ড করমু united to say no to racism, no to prejudice and yes to community cohesion. অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগুচ্ছে। লন্ডনের বহু সম্প্রদায়ের এই শহরে বর্ণবাদের কোনো ঠাঁই নেই, এমনটাই জানান দিল টাওয়ার হ্যামলেটসবাসী। বাংলাদেশি শত শত মানুষের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে বর্ণবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তাদের প্রতিবাদের ভাষা এক, তাদের অবস্থান সবসময় ঐক্যবদ্ধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হামাস নেতৃত্বকে সরিয়ে ফেলতে পারলেই গাজা যুদ্ধের অবসান হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু নিজেই প্রধান বাধা বলে অভিযোগ করেছেন ইসরায়েলি জিম্মিদের পরিবার। গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রসিকিউশন ভবনে হামলা সহ ইসরায়েলি আগ্রাসনে একদিনেই ৬,০০০-এর বেশি বাসিন্দা গৃহহীন হয়েছেন। নিহত হয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। এদিকে দোহা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ঐক্যের বার্তা ছড়াতে বিশেষ সম্মেলনের আয়োজন করছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, একদিনে ৬,০০০-এর বেশি মানুষ তাদের বাড়ি হারিয়েছেন। হামলায় প্রাণহানির সংখ্যা অজানা। এই হঠাৎ তাণ্ডব শহরের মানুষকে চরম বিপর্যয়ে ফেলেছে। একই সঙ্গে গাজার ভেতরেও ধ্বংসযজ্ঞ চলছে। রিমালপাড়ায় চার্জিং পয়েন্টে ভিড় করা বাসিন্দাদের উপর বিমান হামলায় বহু নিহত হয়েছেন। আল ওয়াদিতে খাদ্যের খোঁজে আসা ক্ষুধার্ত মানুষও নিহত হন। ধ্বংস হয়েছে আবাসিক টাওয়ার বুর্জ আল নূর, সঙ্গে প্রসিকিউশন ভবন সহ বহু স্থাপনা। মঙ্গলবার দোহায় এক নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল আলোচনায় অংশ নিতে কাতারে অবস্থানরত হামাস নেতৃত্ব। এই হামলাকে ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছেন নেতানিয়াহু ও জিম্মিদের পরিবার। প্রধানমন্ত্রী বলছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলে কেবল যুদ্ধ থামানো সম্ভব। তিনি হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দাবি করেন, তারা গাজার মানুষের কষ্টের প্রতি উদাসীন। তারাই শান্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু। কিন্তু জিম্মিদের পরিবারের অভিযোগ, আসল বাধা নেতানিয়াহু নিজে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সমঝোতার সুযোগ এলেই তিনি হামলা চালিয়ে তা নষ্ট করেন। তাদের দাবি, এতে করে ৪৮ জিম্মির জীবন আরও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডাকছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তারা বলছেন, এটি শুধু সার্বভৌমত্বে আঘাত নয়, কূটনীতির ওপরও সরাসরি আক্রমণ। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেবে যে এমন আগ্রাসনকে আর স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু দুই দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমানত ঋণে সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে ৭৫% ব্যাংক। স্প্রেড নির্ধারণে অনিয়ন্ত্রিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের সাফাই, সুদ হার বাড়লে বাড়বে ব্যয়। এবং দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদে হবে প্রথম জানাজা। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।